আইনের শাসনের শেষ কথা নয়, অপরাধ দমনের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন। হাম ও উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহে আরো 2 শিশু মৃত্যু। দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামের প্রকোপ বেশি, তো এই জন্য টিকা দিতে আসছি। টিকা দেওয়ার পরে আমরা এখন অন্তত উদ্বিগ্ন থেকে মুক্ত হইলাম। তেলের দাম বৃদ্ধির পরও খুব একটা পাল্টায়নি পাম্পগুলোর চিত্র। সরকারের নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে বাড়ানো হয়েছে সরবরাহ। 5 লিটারে 1 সপ্তাহ চলা আসলে আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব না। আমি ভাবছিলাম যে তেলের দাম বৃদ্ধি পাইছে, এখন ফুয়েল কার্ডও কাছে আসে যে তেল পাবো। এখন কার্ডধারীরাও যদি সিরিয়াল ধরতে হয় তাহলে তো সমস্যা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দলমতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের শাসনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে বেইল বন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতে অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে বিচার প্রার্থীরা রক্ষা পাবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির এমন বিচার ব্যবস্থা চালু করবে যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ সবার জন্য সমান হবে। আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। এর আগে সকাল 11টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12টায় পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নাম ফলক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বগুড়াবাসীর রাজনৈতিক কারণে গত 17 বছর ধরে উন্নয়ন বঞ্চিত। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত নান্দনিক শহর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা কোচে? আরে শুনতে পাই না, ধরে বলেন কোচে? প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়ে বিস্তারিত করে জানব সহকর্মী আরেফিন শাকিলের মাধ্যমে। তিনি আছেন শহীদ জিয়ার ডিগ্রি কলেজ মাঠে। আরেফিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে চাই। উদ্বোধন করা হয়েছে এবং মহানগর দায়রা জজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এখন মূলত তিনি তার যে পৈতৃক ভিটা অর্থাৎ এই বাগবাড়ি, সেখানে তিনি আসবেন। এখানে এসে শুরুতে হামের টিকাদান কর্মসূচি সেটি তিনি উদ্বোধন করবেন। এরপর তিনি এই ফ্যামিলি কার্ড, যে বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি তিনি যোগদান করবেন। এখানে প্রায় 900-এর বেশি একেবারেই প্রান্তিক যারা নারী রয়েছেন তাদেরকে সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তারা এখানে অবস্থান করছেন। এরপর তিনি
তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন ঠিক তার বাড়ির পাশেই, সেই খালও তিনিও খনন করবেন এবং এরপর তিনি তার পৈতৃক ভিটা প্রায় 20 বছর পর বাবার বাড়িতে তিনি যাবেন, বাবার ভিটায় তিনি যাবেন। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি আবারও শহরে ফিরবেন। শহরে ফিরে সেখানে আলতাফুন্নেসা যে খেলার মাঠ রয়েছেন সেই খেলার মাঠে তিনি জনসভায় বক্তব্য দিবেন। বগুড়া জেলা বিএনপির আয়োজিত সেই জনসভায় বক্তব্য দিবেন এবং সেখানে বগুড়া নিয়ে তার যে স্বপ্ন, বগুড়া নিয়ে উন্নয়ন নিয়ে তার যে চিন্তা, সেটি নিঃসন্দেহে সেখানে তিনি প্রকাশ করবেন। এবং আজকে বগুড়াবাসী নানান কারণে অনেক বেশি আনন্দিত। দীর্ঘদিন পর তাদের যে দাবি, সেই দাবি পূরণ হয়েছে। সিটি কর্পোরেশন হিসাবে তার দেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে তারা বগুড়া শহর, বগুড়া পৌরসভা উন্নত হয়েছে সিটি কর্পোরেশনে। ফলে তারা বিশ্বাস করেন সিটি কর্পোরেশন হওয়ার পর এখন তাদের যে নাগরিক উন্নয়ন, সেই নাগরিক উন্নয়ন যেমন ঘটবে, তেমনি এখানকার মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন হবে এবং সেই সঙ্গে সরকার এখানকার যে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেই দৈনন্দিন যেই উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোতে তারা উন্নয়ন করবেন এবং মানুষের যে ভাগ্যের পরিবর্তন করার জন্য সরকারের যে স্লোগান, সেই স্লোগানের বাস্তবায়ন প্রয়োগ হবে এই বগুড়াতে এবং সেই প্রত্যাশাই মানুষ করছেন। এবং সেই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং কৃষক কার্ড সব কিছু এই বগুড়া কেন্দ্রিক যারা রয়েছেন প্রান্তিক কৃষক, তারা যেন পান, দলীয় পরিচয় ঊর্ধ্বে উঠে সবাই যেন পান, সেই প্রত্যাশা যেমন মানুষের রয়েছে, তেমনি তারা বিশ্বাস করেন ঘরের ছেলে তারেক রহমান দীর্ঘদিন পর আসবেন। তিনি তার পরিবার এবং তার বাবার জন্মভিটার কারণেই বগুড়া গত 20 বছর ধরে তারা মনে করছেন উন্নয়ন বঞ্চিত। ফলে এই উন্নয়ন বঞ্চনার যে 2 দশক, সেটি তারেক রহমানের হাত ধরে আগামী 5 বছরে ধাপে ধাপে সেটি উন্নতি ঘটবে তেমনটাই তারা বিশ্বাস করছেন। এবং সেই সঙ্গে এখানকার কলকারখানা থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান সবকিছুই তিনি নজরদারি করবেন। আপনাকে ধন্যবাদ আরেফিন। হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশু মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটিতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে এই রোগটিতে। জেলা সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যা সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। হাম পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী। আমরা যুক্ত হচ্ছি নাবিল হোসেনের কাছে। নাবিল, এই যে হাম ও এর উপসর্গ নিয়ে এত মৃত্যু হচ্ছে, এর কারণটা আসলে কি? অভিভাবকদের কি আরো একটু সচেতন হওয়া উচিত ছিল? চিকিৎসকরা কি বলছেন আসলে? মারফি, দেখুন, এর আগে সিলেটে যে 5 শিশু মারা গিয়েছিলেন তাদের হামের উপসর্গ অর্থাৎ সাসপেক্টেড ছিলেন, কিন্তু আজ 2 বছর বয়সী যে শিশু মারা গেলেন তিনি হামে আক্রান্ত, অর্থাৎ তার যে নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল সেখান থেকে রিপোর্ট এসেছিল তিনি আসলে হামে আক্রান্ত হয়েছিলেন এবং গত 15 তারিখে তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের জন্য বিশেষায়িত যে আইসিইউ অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউ সেখানে তাকে ভর্তি করা হয় এবং গতকাল থেকেই শিশুটি ভেন্টিলেশনে ছিলেন এবং আজ সকাল 9টায় মারা যান। আমরা এই মুহূর্তে আছি সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটিকে হামের জন্য আসলে ডেডিকেটেড করে রাখা হয়েছে। সিলেটের জেলার যারা হামের রোগীরা তাদেরকে প্রথমত এখানে ভর্তি করা হয় এবং এখানেই তাদেরকে চিকিৎসা রাখা হয়। এই মুহূর্তে সিলেটের বিভিন্ন হাসপাতালে যে 153 জন ভর্তি রয়েছেন তার বড় অংশই আসলে এই হাসপাতালে ভর্তি আছেন। এখানকার যারা চিকিৎসক বা অভিভাবক যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে অভিভাবকদের আসলে এই যে সতর্কতা সেটি আরো বাড়ানোর পাশাপাশি এই যে টিকা নিয়ে যে অব্যবস্থাপনা হয়েছিল তার কারণে আসলে চিকিৎসকরা মনে করছেন এই যে কমিউনিটি লেভেলে যে আসলে অ্যান্টিবডি তৈরি হয়েছিল বা ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এবার হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের নানা শরীরে আরও নানা উপসর্গ তৈরি হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে, যেটি তারা বলছেন যে হামের নতুন কোনো ধরন কিনা সেটিও তারা গবেষণার কথা বলছেন। মারফি। নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমার আরেক সহকর্মী তারেক মাহমুদকে। তারেক, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে তো দেশ জুড়ে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। এই বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কিনা, অভিভাবকরা কি বলছেন?
মারফি, সকাল থেকে আসলে রাজশাহীতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী মহানগরী এবং রাজশাহী 9টি উপজেলায় কিন্তু একযোগে টিকাদান কর্মসূচি সেটি চলছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের একদম ঠিক সামনে, একটু এখানে যারা দায়িত্বরত তাদের কাছে একটু জানতে চাইবো, এখন পর্যন্ত কতজন শিশুকে হামরুবেলার টিকা দেওয়া হয়েছে, কি অবস্থা একটু জানাবেন। এখন পর্যন্ত আমরা প্রায় 70 জনকে টিকা দিতে পেরেছি এবং আমাদের প্রোগ্রাম বেলা 4টা পর্যন্ত চলবে। আমাদের আরও আসবে, আমাদের ক্লায়েন্টরা, বাচ্চারা আরও টিকা দিতে আসবে, চলবে, প্রোগ্রাম কন্টিনিউ চলবে। ধন্যবাদ আপনাকে। মারফি, রাজশাহী মহানগরীতে 30টি ওয়ার্ডে এবং রাজশাহীর যে 9টি উপজেলায় সকাল থেকে আসলে শিশুরা তারা টিকা, অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন টিকা দিতে। একটু তাদের কাছে একটু জানতে চাইবো, বাচ্চাকে টিকা দিয়েছেন কিনা বা কি অবস্থা? এখনো টিকা দেওয়া হয়নি, তবে দিব ভাবছি, দেওয়ার জন্য এসছে আর কি। কীভাবে জানলেন টিকা দিচ্ছে? আমি মাইকে শুনলাম, তাই মাইকে শোনার পর আমরা আসলাম। ধন্যবাদ আপনাকে। মারফি, রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় আসলে টিকাদানের সচেতন করার জন্য মাইক সহ গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে আসলে প্রচার প্রচারণা করা হয়েছে এবং আমি যতটুকু দেখছি যে সারা দেশের মতো রাজশাহীতেও হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি সেটি সকাল থেকে শুরু হয়েছে। আজকে নগরীর যে দড়িখরবনা মোড়, এই নগর স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন এবং সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জনকে এই শিশুকে কিন্তু টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরই মধ্যে নগরীতে কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে কিন্তু স্কুল পর্যায়ে এবং 8,521 জন শিশুকে হামের টিকা কিন্তু দেওয়া হবে এবং রাজশাহীর 9টি উপজেলায় 2,01,976 জনকে কিন্তু হামের টিকার আওতায় আনা হবে, সেই বিষয়েও আমরা জানি এবং সকাল থেকে অভিভাবকরা আসছেন এবং অভিভাবকরা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন, কারণ হামের এই প্রাদুর্ভাবের এই সময়টি, কারণ যে তারা টিকা দিতে পারছে, এটা আসলে কিন্তু স্বস্তি। তারেক মাহমুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। জ্বালানি তেলের দাম বাড়লেও দেশ জুড়ে কাটছে না সংকট। আজও ফিলিং স্টেশনগুলোর সামনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। বিভিন্ন জেলায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আবার পেট্রোল ও অকটেন সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগে সংকট বেশি, চাহিদা মতো মিলছে না ডিজেলও, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে। সেচ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে চাহিদা তার তুলনায় অনেক বেশি, এই কারণে সংকট কাটছে না। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। জামালপুরের পাম্পগুলোর পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? সরবরাহ বৃদ্ধির পর গ্রাহকরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন কিনা? দেখুন, আমি গত কয়েকদিন থেকে দেখছি যে জামালপুরের তেলের সরবরাহ কিন্তু কম বলছেন পাম্পের মালিকরা। আমি এখন রয়েছে জামালপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে। এই পাম্পটিতে কিন্তু সবচেয়ে বেশি চাপ থাকে, আমরা সবসময় দেখে এসেছি। তবে এবার কিন্তু একটু প্রেক্ষাপট ভিন্ন দেখছি, কারণ এই পাম্পের তেল শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সরবরাহ যতটুকু ছিল সেই মজুরটুকু কিন্তু শেষ হয়ে গেছে। এখন আগামীতে আবার যদি তেল আসে, পরবর্তীতে সেই তেল বিতরণ করা হবে। এতগুলো পেট্রোল ও অক্টেনের কথা। তবে ডিজেলের কিছুটা সরবরাহ রয়েছে, সেই সরবরাহ কিন্তু ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে এই পাম্প থেকে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, জেলার 17টি পাম্পের মধ্যে কিন্তু বেশিরভাগ পাম্পে কিন্তু আজকে তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ তেল পর্যাপ্ত ডিপো থেকে না পাওয়ার কারণে কিন্তু এই সংকট পরিস্থিতি বারবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে তেলের দাম বৃদ্ধির পরে যে আমরা যেটা ভেবেছিলাম যে হয়তোবা এই ভিড়ভাট্টা বা এই সংকট থাকবে না, তবে কিন্তু তার কিন্তু প্রেক্ষাপটে ভিন্নই আমরা দেখেছি। সাগর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। গ্রাহক চাহিদা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিপো থেকে বাড়তি জ্বালানি তেল সরবরাহ করছে বিপিসি। সকাল থেকে নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা ও যমুনা সহ 4টি ডিপো থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি সরবরাহ করা হচ্ছে। তবে ডিলার ও এজেন্টরা বলছেন, আগে ডিপো থেকে এক গাড়ি তেল নিতে ভাড়া গুনতে হতো 10,000 টাকা, তেল পাওয়া যেত 18,000 লিটার।
কিন্তু রেশনিং পদ্ধতি চালু থাকায় প্রতি গাড়িতে অর্ধেক তেল দেওয়া হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন তারা। এদিকে খুলনা ও ঝালকাঠি ডিপোগুলোতেও একই চিত্র। রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে বাড়তি তেল, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন পাম্প মালিকরা। অল্প তেল নিয়ে সমস্যা হচ্ছে, যদি আমরা সেইভাবে তেল দিই ঘন্টা 2-3 লাগবে শেষ হতে। আমাদের চাহিদা অনুযায়ী 10 ভাগের 1 ভাগও পাচ্ছি না। এখন যে পদ্ধতিতে দিচ্ছে, এখন এইভাবে আসলে দিলে জনগণের ভিতরে যে পরিমাণ চাহিদা আসলে পুরা হচ্ছে না। খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সরবরাহের ক্ষেত্রে বিপিসির নতুন নিয়ম মানা হচ্ছে কিনা? রেশনিং পদ্ধতির কি অবস্থা? রেশনিং পদ্ধতি তো চালু আছে, সেটা মানা হচ্ছে কিনা? প্রথমেই বলি, খুলনাতে যে 3টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এখান থেকে খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের অর্থাৎ গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ী, এই 15টি জেলার তেল সরবরাহ করা হয়ে থাকে এই 3টি ডিপো থেকে। সকাল 8টা থেকেই প্রতিদিনকার মতো তেল সরবরাহ শুরু হয়েছে। তবে যে নতুন নিয়ম, সেটা নিয়ে নানা বক্তব্য রয়েছে। যারা এখান থেকে তেল নিয়ে বিভিন্ন পাম্পে যাচ্ছে তাদের কেউ কেউ বলেছে রেশনিং পদ্ধতি যেটা ছিল সেটা একইভাবে রয়েছে। কেউ বলেছে আমরা যেভাবে তেলের চাহিদা দিয়েছি, আমাদের যে প্রয়োজন রয়েছে, গ্রাহক পর্যায়ে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ তেল এখনও পর্যন্ত ডিপো থেকে দেওয়া হচ্ছে না। তবে যেটি বাড়ানোর কথা, অর্থাৎ অকটেনের ক্ষেত্রে 20%, পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10%, তাহলে হিসাবটা এমন দাঁড়াচ্ছে, তারা বলেছে যে গতকাল 2,000 লিটার তেল এখান থেকে উত্তোলন করেছিল, সেটি আজকে সে 400 লিটার বেশি পাবে। আর যদি ডিজেল 2,000 উত্তোলন করে থাকে বা পেট্রোল 2,000 উত্তোলন করে থাকে, তাহলে সে 2,000 জায়গায় সে মাত্র 200 লিটার বেশি পাবে। অর্থাৎ এই 400-200 এই বিষয়গুলো দিয়ে গ্রাহক পর্যায়ের যে ঝামেলাটা রয়েছে সেটি আসলে মিটানো সম্ভব না বলে তারা মন্তব্য করেছেন। অর্থাৎ এখান থেকে তেল নিয়ে যাওয়ার পরপরই পাম্পে যখন দিচ্ছে তখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেটি শেষ হয়ে যাচ্ছে। সে কারণে আরও পর্যাপ্ত পরিমাণ তেল তাদের কাছে সরবরাহ করার একটা চেষ্টা চলছে। প্রবীর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দিনাজপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে স্বামী স্ত্রীর। মধ্যরাতে শহরের সুইহারি আশ্রম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎই বাড়িটিতে আগুন দেখতে পান তারা, খবর দেন ফায়ার সার্ভিসে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় স্বপন সরকার ও তার স্ত্রী লতা সরকারের মরদেহ। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।